সপ্তাহে এই একটা দিনই আমরা একটু বেলা করে ঘুম থেকে উঠি। সমস্ত নিয়মকানুনের বাইরে বেরিয়ে এই দিনটা একদম বেহিসাবি বেনিয়মে চলার চেষ্টা করি আমরা। ঘুম থেকে উঠেই বারান্দায় এসে দাঁড়িয়ে দেখলাম বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওয়েদার ফোরকাস্টে বলা হয়েছে এনসিআর রিজিয়নে সোম মঙ্গল বুধ এই 3 দিন বৃষ্টি হবার সম্ভাবনা আছে। জানেন তো, ভীষণ মন থেকে চাইছি যাতে একটু ঝড় বৃষ্টি হয়। মারাত্মক গরম, এই কষ্ট আর সহ্য করতে পারছি না। বিভিন্ন রকমের না পাওয়া নতুন শহরে মনটাকে প্রচণ্ড ক্লান্ত করে তুলেছিল। তার মধ্যেই হঠাৎ একরাশ আনন্দ পেলাম, কারণ এখানে আমি দীর্ঘ বহু বছর বাদে হিমসাগর আম পাচ্ছি। মনের মতন করে হিমসাগর আম খেয়ে নিচ্ছি, কারণ খুব বেশি দিনের জন্য তো আমরা এনসিআরে আসিনি, যতটা দিন পাওয়া যায়। আর হিমসাগর আম কিন্তু খুব লিমিটেড টাইমের জন্যই পাওয়া যায়, একদম যে সারা গরমটা জুড়েই এই আমটা পাওয়া যায় সেটা কিন্তু নয়। মানে পশ্চিমবঙ্গে থাকাকালীন আমার এক্সপিরিয়েন্স সেটাই। এখানে বাজারে গেলেই আমি এই হিমসাগর আমটা, আমাদের বাজারে যে বাঙালি দাদা আছেন যিনি সমস্ত রকমের সবজি টবজি বিক্রি করেন, তার থেকে কিনে নিয়ে আসি। এই দেখুন, এক ঝুড়ি হিমসাগর আম কিনে আনা হয়েছে। এই আমগুলোকে ধুয়ে এখানে জল ঝরানোর জন্য রেখেছি। আমগুলো খাবো কি, আমগুলো দেখলেই তো মনটা শান্তিতে ভরে উঠছে। আর শুধু মনে মনে ভাবছি যে তুমি আর কয়েকটা দিনেরই অতিথি, এরপর আর তোমাকে দেখতে পাবো না। আমরা দিল্লির এনসিআর রিজিয়নের যে বেল্টটাতে আছি সেটা ইউপি বেল্ট। এখানে মুজাফফরপুরের লিচু তো সারা ভারতবর্ষেই প্রচণ্ডভাবে বিখ্যাত। তো মুজাফফরপুরের লিচু আমরা অবশেষে বাজারে পেয়েছি। এতদিন যে লিচুগুলো আসছিল বাজারে সেগুলো পাঠানকোটের আসছিল, সেগুলো সত্যি কথা বলতে খুব একটা মিষ্টি ছিল না। তবে এই মুজাফফরপুরের লিচুগুলো সত্যি যেমন সাইজে বড় সেই রকম মিষ্টি। আর এই ইউপিরই কিন্তু আম হচ্ছে দশেরি। দশেরি আমও কিন্তু গরম পড়ার পর থেকেই এখানে মারাত্মকভাবে বাজারে বিক্রি হচ্ছে। তো একটুখানি অল্প করে দশেরি আমও কিনে এনেছি। আমরা রেডি হয়ে গেছি। ব্রাউনিকে সবার আগে রেডি করে অপেক্ষা করানো হয়, ওকে আগে রেডি করে দেওয়া হয়, কারণ ওকে না হলে না পরে রেডি করলে ও চুলটা খুলে ফেলে, তখন আবার ওর চুল বাঁধতে বসতে হয়। বেশ তাতে অনেকটা সময় চলে যায়, তাই আমরা কোথাও বেরোনোর আগে ওকে আগে রেডি করে দিই। আর এখন এই যে ওর সাথে একটুখানি খুনসুটি চলছে বেরোনোর সময়। ও খুব ভালো মতন জানে যে এখনো বেরোবে, আর আমার মাকে দেখলেই এই সময় ও প্রচণ্ড ক্ষেপে যায়, বেশ বকাবকি করতে শুরু করে দেয়। কারণ ওর একটা ধারণা আছে যে ওকে মা আমাদের সাথে যেতে দেবে না, আটকে দেবে। ওর সাথে এরকম মজা এর আগে বেশ কয়েকবার করা হয়েছে, তো এটা এখন ওর অভ্যেস হয়ে গেছে। ও এখন বেরোনোর সময় যদি মাকে দেখে অমনি মাকে বকা দিতে শুরু করে দেয়। এখানে সামনেই একটা ইউটার্নের বোর্ড দেখতে পাবেন, ওখান থেকে ইউটার্ন নিলেই একটা ব্রিজ আসবে। ওই ব্রিজটাই হচ্ছে নয়ডা আর গ্রেটার নয়ডার মধ্যে পার্থক্য। মানে ব্রিজের এপারটা নয়ডা আর ওপারটা হচ্ছে গ্রেটার নয়ডা। এই যে ইউটার্ন নিয়ে নিলাম, আর এই যে সামনে দেখুন ব্রিজটা, এই ব্রিজটার এই পাশটা কিন্তু নয়ডা। আমি এখন নয়ডাতে আছি, আমি জাস্ট ব্রিজটা থেকে গিয়ে যেই ওপাশে নেমে যাব ওটাই কিন্তু গ্রেটার নয়ডা। রান্নাঘরে অল্প স্বল্প কাজ ছিল, সেগুলো একটু সারছিলাম, তার মধ্যেই হঠাৎ আওয়াজ পেলাম বেশ জোরে হাওয়া দিচ্ছে। ঝড় আর বৃষ্টি হওয়ার তো ওয়েদার ফোরকাস্ট ছিলই, তবে মনে হচ্ছে না বৃষ্টি হবে বলে, কারণ আকাশে কোনো মেঘ নেই সেরকম। তবে হ্যাঁ, হাওয়াটা প্রচণ্ডভাবে দিচ্ছে এবং বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা তো চাইছি যাতে একটুখানি বৃষ্টি হয়, কিন্তু মনে হচ্ছে না যে বৃষ্টি হবে বলে। ওয়েদার সেরকম ঠান্ডা হয়তো হবে না, ওই সাময়িক একটুখানি হাওয়াটায় যা তৃপ্তি। এখানে একটুখানি আমি আলু আর পেঁপে ছাড়িয়ে নিচ্ছি। আজকে আলু আর পেঁপে দিয়ে একটু পাতলা করে মাংসের ঝোল রাঁধবো ঠিক করেছি, কারণ ওয়েদারটা হাওয়া দেওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, তো ভাবলাম তাহলে একটুখানি হালকা করে আমি আলু আর পেঁপে দিয়ে মাংসের ঝোল করি। মাংসটা ওদিকে অলরেডি প্রেশার কুকারে হচ্ছে, আর ওই যে পাশে জল ফুটছে টকবক করে, ওই জলটাই দেব। মাংসটা কষে মোটামুটি তেল ছেড়েও এসছে, আর একটু হলেই হয়ে যাবে। ব্যাস, দুপুরের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। স্নান সেরে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এটা হচ্ছে বড়ি দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি, এটাও আমার ভীষণ ভালো লাগে। আর এর সাথে রয়েছে এই যে পাতলা করে মাংসের ঝোল। তবে জানেন তো, পেঁপেগুলো না সমস্ত গলে পেস্ট হয়ে গেছে। আমি জানি না, আমি একদম এইভাবে পেঁপে দিয়ে মাংস রান্না করলে না পেঁপেগুলো গোটা রাখতেই পারি না, পুরো পেস্ট হয়ে যায় পেঁপেগুলো। দুপুরে তো আলু মাংসের পাতলা ঝোল দিয়েই ভাত খাওয়া হয়েছে, রাতে কেউ আর আমরা ভাত খাবো না।
আমার হাজব্যান্ডও বলল যে ভাত খাবে না, আমারও ভাত খেতে ইচ্ছে করছে না। তো অল্প করে মাছের ফিলে এনেছিলাম বাজার থেকে, সেটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। হাজব্যান্ড বলল যে শুধু ফিশ ফ্রাই করো, সেটাই খাবো, আর কিছু খেতে ভালো লাগছে না। তো সেই রকমই আর কি ইচ্ছে রয়েছে। আমিও আর ভাত টাত কিছু নেব না রাতে, এই ফিশ ফ্রাইটুকুই করব, এইটুকুই খেয়ে নেব। মাছটা তো অলরেডি আমি ফিলেগুলোকে ধুয়ে পরিষ্কার করে লেবুর রস দিয়ে আর একটুখানি অল্প করে মশলা টশলা দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যেই আমি ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটাকে মেখে একবারে আমি ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে কোট করে নিয়ে ভেজে নেব। আমি ট্রেডিশনাল মেথডে আজকে আর করছি না, অনেকটা রাত হয়ে গেছে। এখন ট্রেডিশনাল মেথডে আলাদা করে ডিমে চুবিয়ে তারপর সেটাকে ব্রেড ক্রাম্বে চুবিয়ে যদি আমি কোটিং করে করতে যাই, আরও বেশি রাত হয়ে যাবে। আজকে ফিশ ফ্রাই ভাজতে ভাজতে মনে পড়ছিল মুম্বাইতে থাকাকালীন যখন ক্লাউড কিচেনের বিজনেস করতাম, সারাটা বিকেলই সপ্তাহে মানে মোটামুটি 4-5 দিন এইরকম ফ্রাই আইটেম বানাতে বানাতেই আমার পুরো সন্ধ্যেটা কেটে যেত। আমার ফ্রাই আইটেমসের প্রচুর সেল ছিল ওখানে। এই ফিশ ফ্রাই থেকে শুরু করে ভেজিটেবল চপ থেকে শুরু করে এই সমস্ত জিনিসের প্লাস মোগলাই, এগুলোর আমার প্রচুর সেল ছিল। তা যাই হোক, ফিশ ফ্রাইগুলো হয়ে গেছে। আমি দেখতে খুব একটা ভালো হয়নি, যেহেতু আমি আলাদা আলাদা করে কোটিংটা করিনি। আমাদের ঘরের খাওয়ার জন্য ব্যাস এটুকুই ঠিক আছে। রান্নাবান্না পুরো কমপ্লিট। রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করে দিয়েছি, কারণ ঘুমোতে যাওয়ার আগে আমাকে সবসময় মা বলেন যে রান্নাঘরে যেন কোথাও কোনো এঁটো পড়ে না থাকে, ওটা গৃহস্থের জন্য নাকি অকল্যাণমূলক হয়। তো মোটামুটি চেষ্টা করেছি পুরোটাই পরিষ্কার করে দিতে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর বাউন্ডুলে বংশ চ্যানেলটির পাশে থাকার জন্য সকলকে অনুরোধ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি। আজ তাহলে আসি।